আমাদের যে বর্তমান সরকার প্রধান হেড অফ দ্য গভর্নমেন্ট তার যে বিশ্বব্যাপী একটা খ্যাতি পরিচিতি, আমরা ভেবেছিলাম আসলে এরকম একটা সরকার প্রধান আমাদেরকে অনন্য উচ্চতায় আমাদের দেশ এবং রাষ্ট্রকে নিয়ে যাবে। ওই তুলনায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নাই। এই ফ্যাসিবাদী বিচার ব্যবস্থার জন্য আপনিও কিন্তু দায়ী থাকবেন। বাংলাদেশের পরিবর্তন হবে, আপনাদেরকে কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। আপনারা দেখেছেন সংসদ সদস্যরা রিডিং পড়তে পারে না, আমি আমতা করতেছি, মানে রিডিংটা পড়তে পারতেছি। মানে ইতিহাসের বাস্তবতায় আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণের জন্যই অতীতকে আমাদেরকে স্মরণ করতে হয়। তো আজকে এই জুলাইয়ের পূর্বে তো পরিষ্কার একটা ঘোষণা ছিল যে আমাদের এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, এই পুরানো স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেই কারণে আমরা মনে করি যে আজকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে, তাদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া হবে যদি আমরা একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকারের একটা নিশ্চয়তা থাকবে এবং অধিকারের কথা বলতে গিয়ে কোনো মানুষ রাষ্ট্রের দ্বারা নিগৃহীত হবে না, নিষ্পেষিত হবে না, অত্যাচারিত হবে না। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো গণ আন্দোলন পেশাজীবীদের অংশগ্রহণ, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা ছাড়া সফল হয় নাই। এবং এই আন্দোলনেও কিন্তু শেষ দিকে যখন সমস্ত শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে তখন এটা সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সবাই মিলে নেমেছিল যে একটা পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই বাংলাদেশ হবে কি না? এই 11 মাসে কি হয়েছে? এটা ঠিক যে একদিকে আমরা একটা বড় ধাক্কা বা হতাশার জায়গা আছে, কারণ আমাদের যে বর্তমান সরকার প্রধান হেড অফ দ্য গভর্নমেন্ট তার যে বিশ্বব্যাপী একটা খ্যাতি পরিচিতি, আমরা ভেবেছিলাম আসলে এরকম একটা সরকার প্রধান আমাদেরকে অনন্য উচ্চতায় আমাদের দেশ এবং রাষ্ট্রকে নিয়ে যাবে। ওই তুলনায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নাই। আমি ঐক্যমত্য কমিশনে যাই, সেখানে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার বেশ কিছু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু জানি না নির্বাচনী ব্যবস্থাটার পরিবর্তন হবে কিনা। কিন্তু আমি মনে করি নির্বাচনী ব্যবস্থার সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার অর্থবহ হবে না। নির্বাচনী ব্যবস্থার সংস্কারটা কি? আমরা বলছিলাম যে বাংলাদেশে দেখা যায় 91-এ বিএনপি সরকার গঠন করেছে 31% ভোট পেয়ে, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দল ছিল আওয়ামী লীগ, 30% ভোট পেয়েছে। 2001 সালে বিএনপি 41% ভোট পেয়ে সরকার গঠন করেছে এবং তার নিকটবর্তী দল আওয়ামী লীগ সম্ভবত 40-এর কাছাকাছি ভোট পেয়েছিল। তাহলে দেখা গেছে 2-1%, 1.5%, 0.5% ভোটের ডিফারেন্সে একজনের সরকার গঠন করছে এবং তার পুরো শাসনকালে বিরোধী দলের বিরোধী মতের ভয়েসের কোনো গুরুত্ব থাকে না। যেই কারণে আমরা বলেছিলাম যে সংসদে যেন সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকে এবং একটা কার্যকর ভারসাম্যপূর্ণ সংসদ যেন হয়, সেজন্য প্রপোর্শনেট বা আনুপাতিক হারে নির্বাচন হলে এই একদলীয় আধিপত্য কিছুটা কমবে। এখন সেখানে অনেক দল বিরোধিতা করছে, এগ্রি হচ্ছে না, ডিসএগ্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল পুরো ইলেকশন বা নির্বাচনী প্রক্রিয়া প্রপোর্শনেট না হলেও অর্ধেক আমরা প্রপোর্শনেটে যেতে পারি, কিংবা এখন যে বাই ক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনা হচ্ছে সেখানে আমরা উচ্চ কক্ষে আমরা রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারি। তাহলে হচ্ছে কি এই আপার হাউসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং পার্লামেন্টে একটা ভারসাম্য থাকবে। এবং সবচেয়ে দুর্ভাগ্য এবং দুঃখজনক হচ্ছে আপনারা দেখেছেন সংসদ সদস্যরা রিডিং পড়তে পারে না। এইরকম সংসদ সদস্য দেখেছেন না, আমি আমতা করতেছি, মানে রিডিংটা পড়তে পারতেছি না। তো সংসদ সদস্য পার্লামেন্ট মানে তো ল মেকার, তাদের যদি এই দুর্গতি হয় দেশের কোন গতি হবে? যেই কারণে আমরা বলছিলাম যে কিছু কোয়ালিফাইড পার্লামেন্টারিয়ান তৈরি করার জন্য হলেও বাংলাদেশের মধ্যে থার্ড ওয়ার্ল্ডে এই আপার হাউসের ধারণাটা আমাদেরকে একটা অনন্য উচ্চতায় ভবিষ্যতে নিতে পারবে।